সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর নতুন সেরোটাইপ বা ভ্যারিয়েন্ট এবং চিকুনগুনিয়ার নতুন উপসর্গ রোগীদের ঝুঁকি কিন্তু অনেকটাই বাড়াচ্ছে। জলাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ন এবং মশা নিয়ন্ত্রণে কিছুটা অব্যবস্থাপনার কারণে এই দুই ভাইরাসজনিত রোগ বর্তমানে একটা বড় জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আজকের আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার সম্পর্কিত বিস্তারিত কিছু তথ্য এবং সেই সাথে তার সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি কি হতে পারে, সেগুলো কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয়। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আমি নুসরাত দিবা, যা আপনাদের সঙ্গে রয়েছে। আমাদের সঙ্গে আজ আলোচনায় অংশগ্রহণ করবেন ডক্টর ঈশিতা বিশ্বাস, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। সমসাময়িক দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাকেও এখন টেলিভিশনকে ধন্যবাদ। প্রথমে একটু জানতে চাইবো যে এখন তো বর্ষাকালে দেখা যায় যে সাধারণত ডেঙ্গু চিকুনগুনিয়ার প্রকোপটা অনেক বেশি বেড়ে যায়, কিন্তু আমরা বিগত কয়েক বছর যাবৎ কিন্তু দেখতে পাচ্ছি যে বর্ষাকালের আগেই কিন্তু ডেঙ্গুর প্রকোপ দেখা যায়, চিকুনগুনিয়ার প্রকোপ দেখা যায়। এই মুহূর্তে আসলে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার পরিস্থিতিটা কোন পর্যায়ে রয়েছে? এখন আসলে সারা বছরে ডেঙ্গু রোগী আমরা পেয়ে থাকি, তবে আসলে যেহেতু বর্ষাকালে এডিস মশার বংশ বেশি বৃদ্ধি পায় এবং দেখা যায় এটা জুন জুলাই থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত বা অক্টোবর পর্যন্ত এর প্রাদুর্ভাবটা বেশি থাকে সারা বছরের তুলনায়। সো আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু আমাদেরকে সতর্ক বার্তা বারবার দিচ্ছেন যে সামনে কয়েক সপ্তাহ বা কয়েক মাস, বিশেষ করে অগাস্ট সেপ্টেম্বরের দিকের কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাবটা কিন্তু আসতে পারে। আচ্ছা, তো অবশ্যই আমাদেরকে এখন সচেতন হতে হবে। আচ্ছা, একটু জানবো এই যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটোই কিন্তু ভাইরাস জনিত একটা রোগ বলতে পারি, দুটোর মধ্যে আসলে তফাৎ কি? আচ্ছা, খুবই সুন্দর একটি প্রশ্ন। দুটোই আসলে ভাইরাস জনিত রোগ এবং এটা দুটো অসুখেরই বাহক হচ্ছে এডিস মশা এবং সিমটমস বা উপসর্গগুলো কিন্তু প্রায় কাছাকাছি থাকে। তবে যদি একটু ভালো করে খেয়াল করি, ডেঙ্গুর ক্ষেত্রেও দেখা যায় তীব্র মাত্রার একটি জ্বর থাকে, চিকুনগুনিয়ার ক্ষেত্রেও কিন্তু তীব্র মাত্রার একটি জ্বর থাকে। তবে চিকুনগুনিয়ার বিশেষ বা বৈশিষ্ট্য লক্ষণগুলো হচ্ছে প্রচণ্ড জয়েন্ট ব্যথা থাকে। বিশেষ করে দেখা যায় হচ্ছে আমাদের হাতের যে বোনসগুলা বা জয়েন্টসগুলা, পায়ের জয়েন্টসগুলা এত বেশি ব্যথা হয় যে রুগীরা অনেক সময় ব্যথার জন্য কিন্তু হাঁটা চলা পর্যন্ত করতে পারে না, স্বাভাবিক কার্যক্রমও কিন্তু তারা করতে পারে না। আবার অপরদিকে দেখা যায় আসলে ডেঙ্গুর ক্ষেত্রেও জ্বরের তীব্র মাত্রারই একটি জ্বর থাকে, তবে প্রচণ্ড শরীর ব্যথা থাকে এবং শরীর ব্যথার সাথে অনেক সময় চোখ ব্যথা থাকে, ব্যাক পেইন থাকে। তবে অনেক ক্ষেত্রে যেহেতু সিমটমগুলো খুব কাছাকাছি থাকে, সো আসলে আমরা কনফার্ম হওয়ার জন্য আসলে আমরা ইনভেস্টিগেশনগুলো দিয়েই আসলে মূলত কনফার্ম বা শিওর হয়ে যে এটা ডেঙ্গু জ্বর হয়েছে নাকি চিকুনগুনিয়া জ্বর হয়েছে। আচ্ছা, আমরা উপসর্গগুলো সম্পর্কে জানার চেষ্টা করব, তবে তার আগে একটু জানতে চাইবো যে যদি কারোর ক্ষেত্রে জ্বর হলো, প্রথম দিনের জ্বরে তো সাধারণত দেখা যায় যে আমরা খুব একটা গুরুত্ব দেই না, আমরা ওয়েট করে থাকি যে 3 দিন জ্বর যাবে, তারপরে হচ্ছে যে আমরা ডেঙ্গু টেস্ট অথবা চিকুনগুনিয়ার জন্য টেস্ট করে থাকবো। সো তফাৎটা কিভাবে বুঝবো যে এটা আমার স্বাভাবিক জ্বর, ভাইরাল জ্বর, অথবা সেটা ডেঙ্গু জনিত জ্বর? আচ্ছা, ডেঙ্গু জ্বরে প্রথমেই বললাম যে একটা তীব্র মাত্রার জ্বর থাকে এবং শুরুতেই দেখা যায় 100, 2, 3, 4 সাধারণত, এবং জ্বরের সাথে হচ্ছে প্রচণ্ড শরীর ব্যথা থাকে, ব্যাক পেইন থাকে, চোখে ব্যথা থাকে, অনেক সময় শরীরে লাল লাল র্যাশ উঠতে পারে, সাথে একটু পেটে ব্যথা, বমি বমি ভাব। তবে দেখা যাচ্ছে যে 2000 সাল থেকে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, ডেঙ্গু কিন্তু তার সিমটমস বদলাচ্ছে। 2000 থেকে 2015 পর্যন্ত এ ধরনের ক্লাসিক্যাল সিমটমসের রোগীই কিন্তু আমরা পেয়েছি, কিন্তু 2015 পর থেকে সে তার উপসর্গ বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের কাছে প্রেজেন্ট করছে। যেমন গত কয়েকটা বছরই দেখা যাচ্ছে যে ডেঙ্গুর সাথে পাতলা পায়খানা থাকতে পারে, ডায়রিয়া থাকতে পারে, ইভেন অনেক সময় দেখা যায় ঠান্ডা, হাঁচি, কাশি নিয়েও কিন্তু ডেঙ্গু আমাদের কাছে আসছে। সুতরাং আসলে সিমটমসটা অনেক সময় দেখা যায় ডিফারেন্সিয়েট করাটা সাধারণ মানুষের জন্য একটু কঠিনই হয়ে যায়। আচ্ছা, তাহলে একটু জানবো যে এবারের অর্থাৎ 2026 সালের ডেঙ্গুর নতুন ভ্যারিয়েন্ট কি আপনারা শনাক্ত করতে পেরেছেন? না, আমরা আসলে এখনো 2026-এর আউটব্রেক হয়েছে এই কথাটা আসলে এখন আমরা বলতে পারছি না, কিন্তু আমরা জানি যে আসলে ডেঙ্গুর 4টা সেরোটাইপই আছে। আচ্ছা, তো একটা মানুষের কিন্তু 4 বার ডেঙ্গু হতে পারে। আপনার কাছে আসলে কি মনে হয় কতটুকু আমরা আসলে প্রস্তুত এই ডেঙ্গু এবং চিকুনগুনিয়াকে প্রতিরোধ করার জন্য?
আচ্ছা, আমরা আসলে চেষ্টা করছি, অবশ্যই প্রস্তুতিটা যে পর্যাপ্ত সেটা আসলে না, অবশ্যই অপর্যাপ্ত। তবে এটাও সত্যি কথা, যদি ডেঙ্গুর পেশেন্ট অনেক বেশি পরিমাণ বেড়ে যায় এবং সেটা যদি হাসপাতালের উপরে চাপ তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সীমিত সংখ্যক চিকিৎসক এবং সেক্ষেত্রে কিন্তু সীমিত সংখ্যক আমাদের নার্স বা ইকুইপমেন্ট, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের জন্য আসলে প্রেশারই হয়ে যাবে। তবে আমার কাছে মনে হয় এক্ষেত্রে সবারই আসলে সম্মিলিত একটি প্রচেষ্টা দরকার। এক্ষেত্রে সরকার, স্থানীয় প্রশাসন, চিকিৎসক, মিডিয়া, সবারই একটি গুরুত্বপূর্ণ আসলে রোল রয়েছে। আমরা কিন্তু বিগত কয়েক বছরে কিন্তু দেখেছি যে বর্ষার সিজনটাতে ডেঙ্গুর আসলে এমন প্রকোপ বেড়ে যায় যে তখন বেডের সংখ্যা আসলে একেবারে খালি থাকে না, রোগী আসলে ভর্তি হতে পারে না, এই পর্যায়ে কিন্তু আমরা চলে যাই। তো এরকম কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? এটা তো আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অলরেডি আমাদের কাছে সেই বার্তাগুলো যে এইবারও একটা চান্স আছে, সুতরাং অবশ্যই যেন আমাদের বিশেষ করে এটা আসলে মনে রাখতে হবে যে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য এডিস মশার বংশ বিস্তারটাই আসলে নির্মূল করতে হবে, এটাই আসলে মূল লক্ষ্য হওয়া উচিত। সুতরাং এই ক্ষেত্রে দেখা যায় যে মশক নিধন যে কার্যক্রমগুলো রয়েছে এগুলার ব্যাপারে একটু বেশি পরিমাণ নজর দেওয়া, সচেতন হওয়া। তারপর আমাদের নাগরিকদেরও কিন্তু এক্ষেত্রে দায়িত্ব রয়েছে, আমাদের বাসার আশেপাশে যেন আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশেষ করে আমরা জানি যে এই ডেঙ্গুটার এডিস মশা এটা কিন্তু জমে থাকা পানিতে আসলে বংশ বিস্তার করে। সুতরাং যে সমস্ত জায়গায় আসলে পানি জমে থাকতে পারে, যেমন এসি ট্রে, তারপর ফ্রিজের ট্রে, তারপর টপ, টায়ার, এই সমস্ত জায়গায় যেন পানিটা জমে না থাকে। অ্যাটলিস্ট সপ্তাহে একদিন যেন আমাদের আশেপাশটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। তাহলে কিন্তু এডিস মশার বংশ বিস্তারটা যদি আমরা রোধ করতে পারি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা আসলে ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে পারি। অর্থাৎ আমরা সবসময় যেটা বলে থাকি যে আসলে সরকার কি পদক্ষেপ নিয়েছে, তার আগে আসলে আপনি যেমনটি খুব চমৎকার করে বললেন যে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে পারলে সেটার প্রতিরোধটা আমরা অনেক সহজভাবেই করতে পারবো। একটু জানবো যে লক্ষণগুলো সম্পর্কে, যে এটা ডেঙ্গুর লক্ষণ এবং এটা হচ্ছে যে চিকুনগুনিয়ার লক্ষণ। আপনি বলছিলেন যে ডেঙ্গুর ক্ষেত্রে তীব্র জ্বর থাকে, সারা গায়ে ব্যথা থাকে এবং চিকুনগুনিয়ার ক্ষেত্রে জয়েন্টে ব্যথা থাকে, কিন্তু এর পাশাপাশি কিন্তু অনেকের স্বাভাবিক জ্বরও কিন্তু হচ্ছে, সেটা টেম্পারেচারও কিন্তু অনেক হাই হচ্ছে। সেক্ষেত্রে প্রথম দিনের জ্বর হওয়া মাত্রই কি আসলে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার টেস্ট করা উচিত? সেই ক্ষেত্রে আমরা অনেক সময় বলি, যেটা আপনি ইনফ্লুয়েঞ্জার কথাটা বললেন, যে এটাও কিন্তু পাচ্ছি, অন্য ধরনের সংক্রামক রোগ। সো ইনফ্লুয়েঞ্জা নিয়েও কিন্তু আমাদের কাছে আসছে, এটা একটু জ্বর থাকে, ঠান্ডা কাশি থাকে, নাক দিয়ে পানি পড়ছে। সো অনেক সময় আমরা আসলে রুগীকে 1 থেকে 2-3 দিন আমরা একটু ওয়েট করতে বলি, জাস্ট হচ্ছে বেড রেস্ট, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, জ্বরের জন্য একটু প্যারাসিটামল গ্রহণ করা, এছাড়া বেশি কিছু নয়, পর্যাপ্ত পরিমাণ তরল জাতীয় খাবার খাওয়া। তবে যেহেতু মৌসুম শুরু হয়ে গিয়েছে, ডেঙ্গুর কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু মৃত্যু ঝুঁকি পর্যন্ত আছে এবং এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। যদি আমরা সঠিক সময় ডেঙ্গু রোগটা যদি নির্ণয় করতে পারি এবং উপযুক্ত চিকিৎসা দিতে পারি, তাহলে কিন্তু এই ধরনের জটিলতার হাত থেকে আমরা খুব সহজেই রক্ষা পেতে পারি। আচ্ছা, বিশেষজ্ঞরা যেমনটি বলছেন যে প্রথম দিনের জ্বর হওয়া মাত্রই ডেঙ্গুটাকে আসলে মাথায় রেখেই NS1 টেস্টটা আপনারা করতে বলেন। আর একটু বিস্তারিত জানতে চাই যে প্রথম দিন যদি NS1 থাকে, তার পরবর্তী সময়টাতে আরও কিছু কিছু টেস্ট রয়েছে, এই টেস্টগুলো সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। খুবই সুন্দর একটি প্রশ্ন। ডেঙ্গুর ক্ষেত্রে আসলে আমরা কি টেস্ট করব, এটা অনেক বেশি নির্ভর করে আসলে জ্বরের কতদিনের মাথায় রুগী আমাদের কাছে আসে। সো যদি জ্বরের প্রথম থেকে 5 দিনের মধ্যে আসে, 3 থেকে 5 দিনের মধ্যে আসে, সেক্ষেত্রে আসলে আমরা ডেঙ্গু NS1 টেস্টটা করে থাকি। এবং যদি 5 দিনের পরে আসে, 6 থেকে 7 দিনের দিন আসে, তাহলে আমরা আসলে ডেঙ্গু IgM এবং IgG এবং সাথে CBC কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্টটাও করে থাকি। এবং এটা এখন সমস্ত জায়গায় অ্যাভেলেবেল এবং কস্ট ফিক্সড করে দেওয়া, খুবই যেটা সবার আওতার মধ্যে। কিন্তু তারপরেও কিন্তু রোগীদের পক্ষ থেকে একটা কমপ্লেন থাকে যে NS1 অন্যান্য টেস্টগুলোর তুলনায় কিন্তু একটু ব্যয়বহুল, মাত্র 400 টাকা। এবং এটা ফিক্সড করে দিয়েছে গভর্নমেন্টে, সরকারি হাসপাতালগুলোতেও 400 টাকা, বেসরকারি হাসপাতালেও 400 টাকা। আচ্ছা, এটা 400 টাকা মোটামুটি সবার আওতার মধ্যেই এখন, এবং খুব সহজেই আমরা ডায়াগনোসিস করতে পারছি। সো যখনই আমরা শিওর হয়ে গেলাম যে আসলে ডেঙ্গু জ্বর, সুতরাং সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি সে সেইভাবে চলে, তাহলে কিন্তু জটিলতাগুলো খুব সহজে এড়িয়ে চলা যায়। এবং ডেঙ্গুর সব রোগী, ম্যাক্সিমাম রোগী কিন্তু ভালো হয়ে যায়। অল্প কিছু রোগীর ক্ষেত্রে আসলে জটিলতা বা মৃত্যু ঝুঁকি
থেকে থাকে। আচ্ছা। এই অল্প সংখ্যক রোগীদের জন্যই আসলে আমাদের এত সচেতনতা বা এত ধরনের বার্তা পৌঁছে দেওয়ার আয়োজন আসলে। আচ্ছা, এই যে বললেন কারো কারো ক্ষেত্রে ঝুঁকির পরিমাণটা একটু বেশি থাকে, কার আসলে ঝুঁকিতে সব থেকে বেশি থাকে? যেমন সাধারণত আমরা ধারণা করে থাকি যাদের ডায়াবেটিস রয়েছে বা কোমরবিডিটি ডিজিজ যাদের রয়েছে তাদের ঝুঁকিটা একটু বেশি থাকে, তাদের সম্পর্কে একটু জানবো। আচ্ছা, এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ প্রত্যেকটা রোগের একটা ভালনারেবল গ্রুপ থাকে। সো ডেঙ্গুর ক্ষেত্রে আমরা সাধারণত বয়স্ক রোগী এবং যারা অনেক ছোট বাচ্চা, এই দুটো গ্রুপ, এজ গ্রুপ, সাথে যেটা আপনি বললেন ডায়াবেটিক পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট, যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, হার্ট ফেলিউর আছে, প্রেগনেন্ট মাদার, যারা কেমোথেরাপি পাচ্ছে, ক্যান্সার পেশেন্ট পাচ্ছে, সো তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অন্যদের ক্ষেত্রে অনেক কম থাকে এবং তাদের ক্ষেত্রে রোগের জটিলতা হওয়ার চান্সেসও অনেক বেশি থাকে। সো এই গ্রুপের পেশেন্টদের জন্য আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে, মানে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং যদি লাগে তাহলে হসপিটাল অ্যাডমিট বা হসপিটালে ভর্তি করতে হবে। আচ্ছা, যেমনটা আমরা খুব কমনলি জানি যে ডেঙ্গু হওয়া মাত্রই প্রতিদিন সিবিসি টেস্টটা করতে হবে। ঘরে বসে যারা আসলে ট্রিটমেন্টটা নিয়ে থাকে তাদের জন্য সিবিসি টেস্টটাই কি আসলে সাফিসিয়েন্ট কিনা? আচ্ছা, না, শুধু আসলে টেস্টে না, এখানে কিছু কিছু ব্যাপার থাকে। যখন রুগী আমাদের কাছে আসে, আমরা সাধারণত আনকমপ্লিকেটেড ডেঙ্গু যে পেশেন্টগুলো থাকে তাদেরকে আমরা বলি যে আপনি বাসায় চিকিৎসা গ্রহণ করবেন, ভয় পাওয়ার কিছু নাই। এই ক্ষেত্রে আপনি বিশ্রাম নিন। যাদের ক্ষেত্রে কমপ্লিকেশনস নাই, আনকমপ্লিকেটেড ডেঙ্গু, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে বলি যে আপনি বাসায় থাকবেন এবং দেখা যায় যে রেস্ট নেবেন, পর্যাপ্ত পরিমাণ তরল জাতীয় খাবার খাবেন এবং দেখা যায় যে জ্বরের জন্য শুধু প্যারাসিটামল, মানে মাথায় পানি দেওয়া বা গা স্পঞ্জ করা, এছাড়া বেশি কিছু না। আর যদি যখন জ্বর পড়ে যায় যাদের ক্ষেত্রে, তখন আসলে জ্বর পড়ে যাওয়ার পরে কিন্তু আসলে ডেঙ্গুর ক্ষেত্রে ক্রিটিক্যাল ফেজটা শুরুই হয় হচ্ছে জ্বরটা যখন শেষ হয়ে যায়। অনেক সময় আমরা মনে করি যে জ্বর চলে গিয়েছে তাহলে আমি সুস্থ হয়ে গিয়েছি, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু আলাদা। ডেঙ্গুর ক্ষেত্রে ক্রিটিক্যাল ফেজটা শুরুই হয় জ্বর পড়ে যাওয়ার পরে। তখন যখন রুগীরা আসে আমাদের কাছে, আমরা সাধারণত অ্যাডভাইস দিয়ে থাকি যে আপনারা কিছু কিছু ব্যাপার আসলে খেয়াল করবেন। বাসায় যদি সম্ভব হয় ব্লাড প্রেশারটা মাপবেন। ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু আসলে প্লাটিলেট নিয়ে আমরা খুব বেশি অরিড থাকি না, যেটা বললেন আপনি সিবিসি করা। তো সিবিসির সাথে আমরা বলি যে প্রতিদিন সিবিসি করবেন, কিন্তু সাথে ব্লাড প্রেশারটা চেক করবেন যে আপনার ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে কিনা। এবং কিছু থাকে সতর্ক সংকেত বা ওয়ার্নিং সাইন, এই সাইনগুলো যদি আপনি জ্বর পড়ে যাওয়ার পরেও আপনার থাকে তাহলে আপনি দেরি না করে হাসপাতালে ভর্তি করবেন। সো এই ওয়ার্নিং সাইনগুলো হচ্ছে যদি কোনো পেশেন্টের মধ্যে তীব্র পেটে ব্যথা থাকে, তারপর হচ্ছে পেশেন্টের প্রচণ্ড বমি থাকে, প্রচণ্ড ডায়রিয়া থাকে, পেশেন্ট অনেক বেশি নিস্তেজ হয়ে যাচ্ছে, প্রস্রাবের পরিমাণ যদি কমে যায়, পেশেন্ট যদি অজ্ঞান হয়ে যায়, তাহলে অবশ্যই দেরি না করে যেন সাথে সাথে মানে হসপিটালে ভর্তি হয়ে যায়। আচ্ছা, এই যে ডেঙ্গু মানেই হচ্ছে যে সিবিসি টেস্ট করা এবং সেই সাথে প্লাটিলেটস কাউন্টস করাটাকে সবাই প্রায়োরিটি দিয়ে থাকে। এই বিষয়টা আসলে কেন এসেছে? এখন কিন্তু আমরা প্লাটিলেটসের থেকে কিন্তু হেমাটোক্রিটের কাউন্টার কথা বেশি শুনে থাকে, একটু জানবো এই বিষয়ে। আচ্ছা, এটাই আসলে আমরা অনেক সময় মনে করি যে প্লাটিলেটেড নিয়ে আমরা আসলে খুব বেশি ব্যস্ত থাকি, ব্যাপারটা আসলে তা না। আপনি যেটা বললেন হেমাটোক্রিট দেখে আমরা বোঝার চেষ্টা করি এটা কি ডেঙ্গু হেমোরেজিক ফিভার কিনা। মানে ডেঙ্গু ভাইরাসটা এমনই একটা ভাইরাস যেটা আমাদের রক্তনালী থেকে প্লাজমা লিকেজ করতে পারে। তো প্লাজমা লিকেজ করতে পারে, থ্রোম্বোসাইটোপেনিয়া করতে পারে, ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকতে পারে। এবং এই সমস্ত ডেঙ্গু হেমোরেজিক ফিভারের পেশেন্টদের ক্ষেত্রে এরা গুরুতর বা জটিল ডেঙ্গু বা সিভিয়ার ডেঙ্গু হওয়ার চান্স থাকে এবং তাদের ব্লাড প্রেশার কমে অনেক সময় দেখা যায় মাল্টি অর্গান ফেলিউর হতে পারে। সো এর জন্য আসলে আমরা হেমাটোক্রিট আর হচ্ছে ব্লাড প্রেশার, এই দুটোর প্রতি বেশি আসলে গুরুত্ব দেই। তবে হেমাটোক্রিট তো আসলে দর্শকদের পক্ষে বোঝাটা সম্ভব নয়। সো আমরা ব্লাড প্রেশারটার ক্ষেত্রে যে আপনার ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে কিনা, সিস্টোলিক বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের মধ্যে গ্যাপটা কমে যাচ্ছে কিনা, এই ব্যাপারটা আসলে আপনারা খেয়াল করবেন বাসায় যদি থাকেন। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে জ্বর হওয়া মাত্রই কিন্তু তারা 2 দিন বা 3 দিন ওয়েট করে তারা কোনো ধরনের টেস্ট ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে এবং পরবর্তীতে দেখা গেল টেস্টের মাধ্যমে যে তার ডেঙ্গু হয়েছে বা চিকুনগুনিয়া হয়েছে। এক্ষেত্রে তার কোনো ধরনের ক্ষতি হতে পারে কিনা, কোনো অর্গানের কোনো সমস্যা হতে পারে কিনা? আচ্ছা, এটা আসলে খুব কমন চিত্র। আমাদের কাছে সাধারণত প্রতিটা রোগী অ্যান্টিবায়োটিক, প্রায় মানে প্রতিটি রোগী আসলে অ্যান্টিবায়োটিক খেয়ে যখন জ্বর কমছে না বা জটিলতা দেখা দিচ্ছে তখনই আসলে রোগীরা আমাদের আসে। তবে এটা আসলে
আপনার মাধ্যমে রোগীদের মানে জানানো যে এটা একটা ভাইরাল ইনফেকশন, এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। সুতরাং অ্যান্টিবায়োটিক খেয়ে শুধু শুধু অ্যান্টিবায়োটিক একটা কস্ট ইফেক্টিভ এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করছি আমরা। সো ডেঙ্গু জ্বর হোক বা চিকেনগুনিয়া হয়, এখানে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না, এই ব্যাপারটা সতর্ক থাকতে হবে। আর অনেক সময় দেখা যায় ডেঙ্গুর ক্ষেত্রে কিছু কো ইনফেকশন থাকে, এটা রেয়ার আসলে বা অল্প কিছু রোগীদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক দিই, কিন্তু সেটা অবশ্যই চিকিৎসক এই ব্যাপারটা আসলে দেখবেন যে অ্যান্টিবায়োটিক বা কো ইনফেকশন আছে কিনা। কিন্তু নর্মাল ডেঙ্গু বা চিকেনগুনিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনোই রোল নেই এবং অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো প্রয়োজন নেই। জি, আমরা আরও বিস্তারিত জানবো এই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সম্পর্কে। একটা বিরতির সময় গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার কাছে এখন একটু জানতে চাইবো, এই যে ডেঙ্গুর টেস্টের কথা আমরা বলছি এবং চিকুনগুনিয়া টেস্টের কথা আমরা বলছি, ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার জন্য কি একই ধরনের টেস্ট করতে হয় বা একই টেস্ট দিয়ে আমরা বুঝতে পারবো যে তিনি ডেঙ্গুতে আক্রান্ত অথবা তিনি চিকুনগুনিয়াতে আক্রান্ত? না না, ডেঙ্গুর ক্ষেত্রে আসলে ডিফারেন্ট টেস্ট, চিকুনগুনিয়ার জন্য আসলে ডিফারেন্ট টেস্ট। ডেঙ্গুর জন্য আমি অলরেডি যে উল্লেখ করলাম যে ডেঙ্গু NS1 যদি জ্বরের প্রথম 5 দিনের মধ্যে আসে এবং জ্বরের পরে ডেঙ্গু IgM IgG। আর চিকেনগুনিয়ার ক্ষেত্রে আসলে সেই ক্ষেত্রে জ্বরের প্রথম 5 দিনের মধ্যে আমরা RT-PCR ফর চিকেনগুনিয়া ভাইরাস, এবং যদি জ্বরের 5 দিন পরে আমাদের কাছে রোগী আসে সেক্ষেত্রে চিকেনগুনিয়ার IgM আমরা ডিটেক্ট করি। আচ্ছা, টেস্টে দুটো আলাদা। ডেঙ্গুর ক্ষেত্রে আপনি বলছিলেন যে হেমাটোক্রিট এবং প্রেশার মাপাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। চিকুনগুনিয়ার ক্ষেত্রে এরকম কোনো প্রোটোকল আসলে আছে কিনা? আচ্ছা, চিকেনগুনিয়াতে আসলে দেখা যায় যে ডেথ রেট ইট ইজ আ ভেরি রেয়ার বা বিরল, বা সেক্ষেত্রে মৃত্যু ঝুঁকি না থাকলেও যেটা হয় প্রচণ্ড জয়েন্ট পেইন হয়। চিকেনগুনিয়ার জটিলতাই হচ্ছে এক্ষেত্রেও 1 থেকে 2 সপ্তাহের মধ্যে বেশিরভাগ রোগী ভালো হয়ে যায়, কিন্তু কিছু সংখ্যক রোগীর ক্ষেত্রে দেখা যায় এই জয়েন্ট ব্যথাটা প্রলং হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় কয়েক সপ্তাহ জ্বর থাকে, কয়েক সপ্তাহ জয়েন্ট পেইন থাকে। অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় জয়েন্ট পেইনটা কয়েক মাস থাকে, এবং কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় এই জয়েন্ট পেইন বা ব্যথাটা কিন্তু 1 বছর পর্যন্ত থাকতে পারে, এবং সেটা আসলে অনেক সময় তার ডেইলি বা দৈনন্দিন কার্যক্রমকে কিন্তু হ্যাম্পার করে বা ব্যাহত করে। সো এটা নিয়ে অনেক রোগী কিন্তু আসলে গত বছর, বিশেষ করে 2025-এর দিকে কিন্তু লাস্ট হচ্ছে চিকেনগুনিয়ার আউটব্রেক হলো, এবং অনেক পেশেন্ট আমরা পেয়েছি। প্রথম হচ্ছে 2017-র দিকে একটা আউটব্রেক হলো, এরপর গত বছর। সো প্রায় অনেক রোগী কিন্তু এখনও আসে যে গত বছর চিকেনগুনিয়া হয়েছে কিন্তু আমাদের ব্যথাটা কিন্তু পারসিস্ট করছে। সো এটা আসলে ভয় পাওয়ার কিছু নাই। এই ব্যথাটা আসলে অনেক দিন পর্যন্ত কিছু কিছু রোগীর ক্ষেত্রে, বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে পাচ্ছি যে কিছু কিছু মানে অনেক দিন পর্যন্ত থাকতে পারে। সেক্ষেত্রে ভয় না পেয়ে আসলে চিকিৎসকের পরামর্শ নেবেন। আচ্ছা, তাদের জন্য আলাদা করে কোনো ট্রিটমেন্ট প্রোটোকল আছে কিনা? কারণ অনেকের রয়েছে আর্থ্রাইটিসের সমস্যা থাকে, অনেকের দেখা যায় জয়েন্টের পেইন থাকে, ইউরিক অ্যাসিড হাই থাকে। তাদের ক্ষেত্রে যদি চিকুনগুনিয়া হয় তখন সব কিছু মিলে জয়েন্টের পেইনটা অনেক বেশি থাকে। সো বিশেষ কোনো চিকিৎসা ব্যবস্থা রয়েছে কিনা তাদের জন্য? হ্যাঁ, আসলে আমরা দেখি যে ব্যথাটা আসলে মোট কতদিন ধরে পারসিস্ট করছে। যদি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় সেক্ষেত্রে শুধুমাত্র আমরা প্যারাসিটামলটাই অ্যাডভাইস করে থাকি, কিন্তু ব্যথাটা যদি 3 সপ্তাহের বেশি পারসিস্ট করে সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যাচ্ছে ব্যথানাশক কিছু ওষুধ আছে, সেক্ষেত্রে NSAIDs, কিছু কিছু ক্ষেত্রে আসলে কর্টিকোস্টেরয়েডও আমাদের ব্যবহার করতে হয়, আর কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের DMRDও অ্যাডভাইস করতে হয়। তবে সেক্ষেত্রেও চিকিৎসক আসলে সিদ্ধান্ত নেবেন তার ব্যথার জন্য কোন ওষুধটা কতদিন পর্যন্ত, কার জন্য কতটুকু, কি ডোজে দরকার হবে। আচ্ছা, সেক্ষেত্রে চিকিৎসক আসলে ব্যথার ডিউরেশন এবং সিভিয়ারিটিটা দেখে আসলে আমরা ডিসিশন নিই। আচ্ছা, অনেকেই কিন্তু দেখেছি যে ডেঙ্গু বা চিকুনগুনিয়া যেটাই হোক না কেন ঘরে বসে ট্রিটমেন্ট করতে চায়। কখন তারা আসলে সিদ্ধান্ত নিবে যে না, এখন আসলে ঘরে থাকার আর সময় নাই, হসপিটালে ভর্তি হওয়া উচিত? সেই সাইন সিমটমগুলো আসলে কি কি? আসলে যেটা বললাম যে অধিকাংশ পেশেন্ট বা অধিকাংশ রোগীরাই কিন্তু বাসায় ভালো হয়ে যাবে এবং বাসায় চিকিৎসা নেয়। কিছু কিছু বিশেষ করে ডেঙ্গুর ক্ষেত্রে আমরা বলি যে কিছু যে ওয়ার্নিং সাইন, এই সাইনগুলো দেখলে আপনারা একদমই দেরি করবেন না, সাথে সাথে হসপিটালে ভর্তি হবেন। এই ক্ষেত্রে যেটা বললাম যে প্রচণ্ড যদি পেটে ব্যথা থাকে, পেশেন্টের যদি ব্লাড প্রেশার কমে যায়, অনেক বেশি বমি হয়, অনেক বেশি পাতলা পায়খানা শুরু হয়ে যায়, পেশেন্ট যদি নিস্তেজ হয়ে যায়, প্রস্রাবের পরিমাণ যদি কমে যায়,
তাহলে অবশ্যই দেরি না করে, বা রক্তপাত অনেক সময় দেখা যায় যে শরীরে বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং ম্যানিফেস্টেশন হতে পারে, যেমন দাঁত দিয়ে রক্ত যেতে পারে, মাড়ি দিয়ে রক্ত যেতে পারে, প্রসাবের সাথে রক্ত যেতে পারে, তাহলে দেরি না করে অবশ্যই আপনারা হসপিটালে ভর্তি হবেন। আচ্ছা, এই যে আমরা যতটুকু আপনার কাছ থেকে শুনলাম যে এখন পর্যন্ত প্রায় 19 জন বা 20 জনের মতো মানুষ মৃত্যুবরণ করেছে, কাদের ক্ষেত্রে আসলে এই মৃত্যুটা হয়ে থাকে, কোন কন্ডিশনে আসলে তখন আসলে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না বা আইসিইউ পর্যন্ত যেতে হয়? আচ্ছা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে আমি বললাম যে ডেঙ্গুর একটাই মানে মূল প্রধান সমস্যা হচ্ছে মৃত্যু ঝুঁকি। ডেঙ্গুতে আমরা গত বছর প্রায় 423 জনের মতো মারা গিয়েছেন, এবং 2023 এই সংখ্যাটা প্রায় 1700 জনের চেয়েও বেশি ছিল। সো সংখ্যাটা বেশ, সুতরাং এবং এই মৃত্যুগুলো কিন্তু প্রতিরোধযোগ্য। যদি শুরুর দিকে কোনো ডেঙ্গু রোগী যদি সঠিকভাবে নির্ণয় হয়, চিকিৎসা যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেয়, তাহলে কিন্তু এই ডেথ এবং জটিলতাগুলো প্রিভেন্ট করা যায়। আর সাথে সাথে ডেঙ্গুর জটিলতার মধ্যে এখন যেটা আমরা প্রায় পাচ্ছি, ডেঙ্গু এক্সপান্ডেড সিনড্রোম। ডেঙ্গু এক্সপান্ডেড সিনড্রোম মানে ডেঙ্গু ভাইরাসটা কিন্তু আমাদের ব্রেন, আমাদের নার্ভাস সিস্টেমকে ইনভলভ করে এনকেফালাইটিস করছে, আমাদের হার্টকে ইনভলভ করছে, যেটাকে আমরা মায়োকার্ডাইটিস বলছি, আমাদের লিভারের জটিলতা করছে, হেপাটাইটিস করছে, আমাদের কিডনি থেকে অ্যাকুট কিডনি ইনজুরি বা কিডনি ফেইলিউর পর্যন্ত হচ্ছে। সো এই যে মাল্টি অর্গানকে সে ইনভলভ করার একটা মানে করতে পারে, এই ডেঙ্গু এক্সপান্ডেড সিনড্রোম, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম হয়ে এই জটিলতা হয়ে কিন্তু পেশেন্ট মারা যায়। এবং এমন একটা পর্যায়ে আমাদের কাছে আসে যখন আসলে আমাদের মানে তাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে বা খুবই চ্যালেঞ্জিং পর্যায়ে চলে যায়। সো ওই পর্যায়ে যেন না যায় তার আগেই অবশ্যই যেন চিকিৎসকের সাথে দেখা করে, এবং চিকিৎসকের অ্যাডভাইস অনুযায়ী এখন কিন্তু সবাই এই যে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করছি, তো ওইভাবে জাস্ট একটু যদি ফলো করে, অবহেলা না করে, তাহলে কিন্তু এর মৃত্যুগুলা প্রতিরোধযোগ্য। আচ্ছা, একটু জানবো যে কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে তার প্লাটিলেট সংখ্যায় কমে যাচ্ছে কিন্তু হেমাটোক্রিট ঠিক আছে, এক্ষেত্রে কি তাকে হসপিটালে ভর্তি হতে হবে? না, সাধারণত আমরা প্লাটিলেট নামে প্রথমেই বললাম যে আমরা অরিড হই না, কিন্তু এটা নিয়ে অনেক ভীতি কাজ করে এটা আমাদের দেশে। অনেক সময় দেখা যায় প্লাটিলেট বাড়ানোর জন্য কিছু মিথও আমাদের প্রচলিত রয়েছে। অনেক সময় দেখা যায় আমাদের কাছে আসে পেঁপে পাতার রস খাচ্ছে, তারপর হচ্ছে পেঁপের পাতার তৈরি কিছু ওষুধ খাচ্ছে, যেগুলো আসলে আমাদের বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই, এবং তারা খালি কি খেলে প্লাটিলেট বাড়বে। সো আসলে ডেঙ্গু রোগের মানে কোর্সটাই এরকম যে একটা সময় পর্যন্ত প্লাটিলেট কমবে এবং তারপর দেখা যাবে প্লাটিলেটটা ধীরে ধীরে বেড়ে যাবে। ওই সময়টুকু শুধু আমাদের সাপোর্টিভ একটা ট্রিটমেন্ট দরকার, প্লাস অবজারভেশন দরকার। একটা যদি আমরা খুব সুন্দরভাবে অবজার্ভ করতে পারি, তাহলে সাধারণত ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে প্লাটিলেট ট্রান্সফিউশন আমাদের দরকার হয় না। খুবই অল্প পরিমাণ যদি প্লাটিলেট 10,000-এর নিচে চলে আসে বা 15,000-এর নিচে চলে আসে বা ম্যাসিভ ব্লিডিং শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে অনেক সময় অল্প কিছু ক্ষেত্রে আমরা প্লাটিলেট ট্রান্সফিউশন করি। তবে দেখা যায় অনেক সময় 50,000-এর নিচে চলে আসলে আমরা হয়তো বা অবজার্ভ করার জন্য পেশেন্টকে হসপিটালে ভর্তি হতে বলি। আচ্ছা, প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে বিশেষ কোনো সতর্কতা অবলম্বন করা দরকার আছে কি না? হ্যাঁ, আসলে প্রেগনেন্সি প্রথমে আমি বললাম এটা একটা ভালনারেবল গ্রুপ, এবং দুটো জীবন আসলে এটার সাথে জড়িত। সো ডেঙ্গুর ক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে অবশ্যই মানে একটু বাড়তি সতর্ক থাকতে হবে। বিশেষ করে এই ক্ষেত্রে যেহেতু হাই গ্রেড ফিভার থাকে, তারপর ডিহাইড্রেশন হওয়ার চান্সেস থাকে, ডায়রিয়া থাকে, ভমিটিং থাকে, তাহলে অবশ্যই প্রেগনেন্ট মাদারের ক্ষেত্রে দেরি না করে আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং চিকিৎসক যেভাবে আসলে আপনাকে বলবে তাকে জাস্ট আপনি তার উপদেশগুলো ফলো করবেন, তাহলেই কিন্তু জটিলতাগুলা অ্যাভয়েড করা যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে আচ্ছা সাধারণ জ্বর কাশি হয়েছে, আমি একটু প্যারাসিটামল খাই, বাসায় থাকি, এবং অনেক সময় দেখা যায় কিন্তু বাচ্চার মৃত্যু পর্যন্ত হয় হাই গ্রেড ফিভার বা নেগলিজেন্সির জন্য। তো প্রেগনেন্ট মাদের জন্য খুব স্পেশাল কেয়ার। এক্ষেত্রে একটু জানবো যে নিরাপদ মাতৃত্ব এই বিষয়টাকে বজায় রাখার জন্য বা সেফ সাইডে থাকার জন্য যখন ডেঙ্গু ডায়াগনোসিস হবে, তখন কি তাদের আসলে ঘরে থেকেই ট্রিটমেন্ট করা উচিত, তাকে হসপিটালে থাকলেই আসলে মাতৃত্বটাকে নিরাপদে নিয়ে আসা যায়? কোনটা আপনি মনে করেন আসলে ট্রিটমেন্ট কোথায় নেওয়া উচিত? অনেক সময় এটা নির্ভর করে আসলে ডেঙ্গুর কোন স্টেজে আছে আর কোন ধরনের জটিলতা আছে কিনা। যদি দেখা যাচ্ছে মৃদু ডেঙ্গু বা মাইল্ড ডেঙ্গু, একটু জ্বর আছে কিন্তু পেশেন্টের মানে মা খেতে পারছে পর্যাপ্ত পরিমাণ, সে তরল জাতীয় খাবার খেতে পারছে, তার খাবার খাচ্ছে, তার কোনো ডায়রিয়া নাই, ভমিটিং নাই, মানে ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যায় ডিহাইড্রেশনটা যেন না হয় বা পানি শূন্যতা না হয়, বা
মৃদু ডেঙ্গু আছে, মাইল্ড ডেঙ্গু আছে, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা মানে ভর্তি করতে নাও বলি। কিন্তু যদি দেখা যাচ্ছে সিভিয়ার ডেঙ্গু হয়ে গিয়েছে বা ব্লাড প্রেশার ফল করছে বা হেমাটোক্রিট বেড়ে যাচ্ছে, ব্লিডিং ম্যানিফেস্টেশন হচ্ছে, বাচ্চা নড়াচড়া কমে যাচ্ছে, তাহলে তখন আমরা আসলে দেরি না করে ভর্তি হতে বলি। এটা নির্ভর করে আসলে ডেঙ্গুর সিভিয়ারিটিটা কত, সেটা দেখে আসলে আমরা অ্যাসেস করি। অর্থাৎ হসপিটালে ভর্তি হওয়াটাই আসলে একমাত্র সলিউশন না? আপনি যেমনটি বলছিলেন যে সিভিয়ারিটি সেটার উপর ডিপেন্ড করবে যে তিনি ঘরে ট্রিটমেন্ট নেবেন নাকি হসপিটালে ট্রিটমেন্ট নেবেন। আরও বিস্তারিত জানবো ডেঙ্গুর সম্পর্কে। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার কাছে এখন একটু জানবো যে যাদের কিডনি জনিত সমস্যা রয়েছে, আমরা জানি যে তাদের পানির একটা রেস্ট্রিকশন রয়েছে, কিন্তু ডেঙ্গু যদি হয়, ডেঙ্গুর ক্ষেত্রে বলা হয়ে থাকে যে সাফিসিয়েন্ট বা পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ার জন্য। সেক্ষেত্রে সেই ম্যানেজমেন্ট আপনারা কিভাবে করে থাকেন? প্রথমে আমি বলেছি যে যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, হার্ট ফেইলিউর আছে, তারা কিন্তু একটা ভালনারেবল গ্রুপ, এবং তাদের ম্যানেজমেন্টটা অনেক সময় বাসায় করাটা আসলে ডিফিকাল্ট হয়ে থাকে। সো প্রথমেই আমরা অ্যাসেস করি যে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট তাহলে সে কোন স্টেজে আছে। আচ্ছা, হ্যাঁ, সো স্টেজিং, তার সিরাম ক্রিয়েটিনিন, তার ইজিএফআর লেভেল দেখে আসলে আমরা তাকে অ্যাসেস করি, তাকে কতটুকু পানি দিব বা পানির রেস্ট্রিকশন করব কি না, এটার উপরে নির্ভর করে। আর সাথে ডেঙ্গু হলে তার লসটা কীরকম হচ্ছে, মানে দেখা যাচ্ছে তার অনগোয়িং লস বেশি কিনা, সো দেখা যাচ্ছে যে তার ডায়রিয়া হচ্ছে কিনা, ভমিটিং হচ্ছে কিনা, সো তার ব্লাড প্রেশারটা কেমন আছে, তার ইউরিন আউটপুট কেমন। সো এটা আসলে সব কিছু এক একজন পেশেন্টের ক্ষেত্রে আমাদের এক এক ধরনের ডিসিশন নিতে হয়। সিকিডি পেশেন্ট হয়তো বা তার সারা শরীর হয়তো বা সোয়েলিং, বা ডায়ালাইসিসের পেশেন্ট, তার ক্ষেত্রে পানির পরিমাণটা একরকম হবে। আবার দেখা যাচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু ডায়ালাইসিস লাগছে না, হয়তো বা তার ক্রিয়েটিনিন 2.5 বা 3-র মধ্যে, তার জেনারেলাইজ সোয়েলিং অফ দ্য বডি বা পানির শরীরে মানে অত সোয়েলিং নাই, সেক্ষেত্রে তার প্রসাব ইউরিন আউটপুট ভালো, সেক্ষেত্রে আবার দেখা যায় তার পানির ডিসিশনটা একরকম। সুতরাং ক্রনিক কিডনি ডিজিজ হলে, হার্ট ফেলিউর হলে, এদের ক্ষেত্রে আসলে ওয়াটার সাপ্লিমেন্টেশন বা কতটুকু দিব, এটা আসলে চিকিৎসক পেশেন্ট টু পেশেন্ট আসলে ডিসিশন ভ্যারি করে। এখন একটু আপনার কাছে জানার চেষ্টা করবো, যেমনটা আপনি বলছিলেন যে ব্যক্তিগত যে উদ্যোগগুলো সেগুলো যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমরা ডেঙ্গু প্রতিরোধ বা চিকুনগুনের প্রতিরোধ অনেকটাই করতে পারি। আমরা অনেক পরিবারে দেখেছি যে একজনের ডেঙ্গু হলো, তারপরে কয়েক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে প্রত্যেকে আক্রান্ত হচ্ছে। সুতরাং প্রথম যে ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হলো তাকে কি আইসোলেট হয়ে থাকাটা অনেক বেশি দরকার তার জন্য? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ডেঙ্গুর যদি আমরা বলি স্প্রেডটা কিভাবে হয় তাহলে বুঝতে একটু সুবিধা হবে। ডেঙ্গু দেখা যায় যে যখন একটা ডেঙ্গু আক্রান্ত একটি রোগী এবং তাকে যখন এডিস মশা কামড় দিল, ওই এডিস মশার ভিতরে আসলে ডেঙ্গু ভাইরাসটা ঢুকে গেল। এই এডিস মশাটা যদি কোনো সুস্থ ব্যক্তিকে কামড় দেয় তাহলে তার শরীরে আবার দেখা যাবে এই ডেঙ্গু ভাইরাসটা প্রবেশ করছে। এটাই আসলে মাঝখানে ভেক্টর হিসাবে আসলে কাজ করে হচ্ছে এই এডিস মশাটা। আচ্ছা, কিন্তু যে একটা হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিট হয়, যেটা কোভিডের ক্ষেত্রে দেখেছি বা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে দেখেছি যে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হয়, ব্যাপারটা কিন্তু তা না। সো ডেঙ্গুর ক্ষেত্রে আইসোলেশন আসলে খুব বেশি দরকার হয় না। তবে অনেক ক্ষেত্রে বলা হয় যখন ডেঙ্গুতে একজন সাফার করে তাকে যদি মশারির মধ্যে রাখে তাহলে হয়তো বা ওনাকে মশা কামড় দিলে ওই মশাটা যদি আবার ওই পরিবারে, আমরা গাইডলাইন অনুযায়ী কিন্তু এটাই জানি যে যিনি আক্রান্ত হন তাকে আসলে মশারিটা মেনটেন করতে হয়, আলাদা করে রেখে দিলে যেটা হচ্ছে ওনাকে আসলে মশা কামড় দিলে তাহলে অন্য পরিবারে যারা সুস্থ ব্যক্তি আছে তাদেরকে আর কামড়াতে পারে না। ব্যাপারটা হচ্ছে এটা। কিন্তু আইসোলেশন যেমন হামের ক্ষেত্রে এটা খুব হাইলি কন্টাজিয়াস, ফলে তারপর হচ্ছে চিকেন পক্স, এই সমস্ত ডিজিজের ক্ষেত্রে আসলে আইসোলেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এখন বিভিন্ন সরকারি হাসপাতাল আসলে ডেঙ্গু কর্নার করে দিয়েছে, ডেঙ্গু রোগীদের জন্য আসলে পৃথক ইউনিট করে দিয়েছে। কিন্তু আসলে যেটা হচ্ছে যে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা ডেঙ্গু রোগীদের কিন্তু অন্যান্য রোগীদের মাঝখানেও আসলে চিকিৎসা দেওয়া হয় আমাদের অনেক হাসপাতালে। সো ওইভাবে আইসোলেশন আসলে অনেক সময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তবে যদি সম্ভব হয় তাহলে যে ডেঙ্গু সাফার করছে তার জন্য একটু মশারি বা নেট
দিয়ে তাকে রাখলে ডেঙ্গুর স্প্রেডটা হয়তো বা কম হবে, কারণ একই বাসায় তো সাধারণত এডিস মশা অনেক বেশি থাকে। আচ্ছা, যেহেতু বলছেন যে আসলে কিছু কিছু ক্ষেত্রে এই যে প্রোটোকল বা গাইডলাইন সেটা মেনটেন করা অনেক আমাদের জন্য সম্ভব হচ্ছে না, এক্ষেত্রে স্থানীয় সরকারের দায়িত্ব আসলে কি হওয়া উচিত, আরো কতটুকু সিরিয়াস হওয়া উচিত? অনেক বেশি সিরিয়াস হওয়া উচিত, কারণ মূলত যদি আমরা এডিস মশার বংশ বিস্তারটাকে রোধ করতে পারি তাহলে কিন্তু ডেঙ্গু রোগটাকে আমাদের পক্ষে প্রতিরোধ করা সম্ভব, আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। এবং এটা হচ্ছে শুধু বর্ষাকাল আসলেই আসলে আমরা খুব অ্যাওয়ার হব, সব মানে সচেতনতামূলক কথা বলবো, ব্যাপারটা তা না, সারা বছর করতে হবে। এবং এটার জন্য হচ্ছে একটা সার্ভিলেন্সেরও দরকার, পর্যবেক্ষণ করা, বিশেষ করে ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো রয়েছে, এই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে কোথা থেকে আসলে সোর্স হিসাবে কাজ করছে। এবং আপনি দেখবেন যে বিগত কয়েক বছর আগেও এটা কিন্তু শুধুমাত্র ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন কিন্তু ঢাকার মধ্যে সীমাবদ্ধ সারা বাংলাদেশে, এটা সারা বাংলাদেশে এবং বিভিন্ন জেলায় কিন্তু প্রচণ্ড আউটব্রেক হচ্ছে। এবং গত বছর, তার আগের বছরও কিন্তু আমরা সেটাই দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু এখন শুধু ঢাকা জেলার সমস্যা নয়, এটা এখন বাংলাদেশের একটা স্থায়ী জনস্বাস্থ্য সমস্যার মধ্যে মানে রূপান্তর হয়েছে। সুতরাং সারা বছর ধরে এডিস মশা যেন মারার জন্য স্প্রে ব্যবহার করা, ফগিং ইউজ করা, বিশেষ করে মশা মারলে হবে না, এডিস মশার যে লার্ভাগুলো আছে, সো এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণেও কিন্তু আসতে হবে। কারণ এই যে সারা বছর ধরে আমরা পাচ্ছি, এটা কিন্তু জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, তারপর দেখা যাচ্ছে যে এখন কিন্তু বর্ষাকাল দীর্ঘায়িত হয়, বৃষ্টি খুব অনিয়মিত হচ্ছে, এবং এই মশক নিধন কার্যক্রমটা অপর্যাপ্ত দেখেই কিন্তু আমরা এডিস মশা বংশ বিস্তারটা রোধ করতে পারছি। আচ্ছা, আপনার কথা প্রসঙ্গে আসে, আপনি খুব চমৎকার করে ফগিং এর বিষয়টি নিয়ে আসলেন। পাবলিক হেলথ এক্সপার্ট যারা রয়েছে তারা কিন্তু খুব স্পষ্ট করে বলেছে যে মশা নিধনের জন্য যে ফগিংটা করা হচ্ছে, যে ধোঁয়াটা দেওয়া হচ্ছে বিভিন্ন অঞ্চল ভিত্তিকভাবে, সেটা তো আসলে মশা মারা যাচ্ছে না, বরং সেটি কিন্তু অনেকেরই শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কি? না, সেক্ষেত্রে যে বললাম যে লার্ভা নিয়ন্ত্রণে মূলত হচ্ছে আসলে যে পানি জমে থাকা জায়গাগুলোতে কিন্তু লার্ভার বংশ বিস্তার হচ্ছে। সুতরাং পানি যেন জমে না থাকে, এই ক্ষেত্রে যে ঝুঁকিমুক্ত এলাকা, বিশেষ করে এখন কিন্তু প্রতিটা জায়গায় মানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। সো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলোতে দেখা যায় টায়ারের মধ্যে কিছু পানি রয়ে যায়, তা হয়তো বা পেপসির বোতলে, হয়তো বা একটা ফুলের টবে, এই জায়গাগুলো আসলে খুঁজে খুঁজে বের করতে হবে। এর জন্য স্পেশাল একটা টিম তৈরি করতে হবে, আছে, কিন্তু টিমের কার্যক্ষমতাটাকে আরও বেশি বাড়াতে হবে। এবং বাড়িয়েই যে লার্ভা নিয়ন্ত্রণের জন্য যে ট্যাবলেটগুলো নিয়ে আসছে বা যে ব্যবস্থাগুলো রয়েছে, এগুলো স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সবাইকে আসলে নিয়ন্ত্রণের জন্য খুব অ্যাক্টিভলি কাজ করতে হবে। এবং ব্যাপারটা খুব সহজ নয়, যেহেতু সারা দেশে এটা ছড়িয়ে গিয়েছে। সো এটা প্রতি বছরের, এটা যেহেতু একটা সমস্যা, এই সমস্যাটা নিরসন করার জন্য একদম সারা বছর ধরে প্রকল্প থাকতে হবে। আচ্ছা, একটু জানবো যে শিশুদের ক্ষেত্রে আসলে আলাদা করে কি সতর্ক ব্যবস্থাপনা আসলে নেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? যেমন শিশুরা তো আসলে স্কুলে যাবে, বাইরে যাবে, শপিং মলে যাবে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, তারা যেন ডেঙ্গুতে আক্রান্ত না হয়, চিকুনগুনিয়াতে আক্রান্ত না হয়, তাদের ক্ষেত্রে আসলে আপনার কি পরামর্শ? আসলে শিশুদের ক্ষেত্রে আসলে ভালনারেবল, আমরা সবাই মা, ফলে আসলে আপনি যে কথাটা বলছেন এটা খুবই দুশ্চিন্তা। কারণ বাচ্চাকে যখন স্কুলে পাঠাচ্ছি, তারপর মার্কেটে যাচ্ছে বা বিভিন্ন খেলার মাঠে যাচ্ছে, সো এডিস মশা তো সব জায়গায়। সো দেখা যাবে যে বাবা মা বা গার্জিয়ান যারা রয়েছে, পিতামাতা, তাদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে খুব স্পেশাল একটা অ্যাটেনশন দিতে হবে। বিশেষ করে আমরা আমি যেটা বলি যে ফুল হাতা ড্রেস পরিয়ে দেওয়া, ফুল প্যান্ট পরিয়ে দেওয়া, অনেক সময় যে পায়ে জুতা, মোজা, এবং এখন দেখা যায় মসকিউটো কিলার হিসাবে বিভিন্ন ক্রিম পাওয়া যায়, ক্রিমগুলা ইউজ করা। আর এটা থাকাটাই, এর চেয়ে তো আসলে বেশি কিছু ব্যবহার করা, বিশেষ করে আমরা এখন মশারি ব্যবহার করি না, তো বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই যেন আমরা মশারিটা ব্যবহার করি। এ ধরনের কিছু পদক্ষেপ নিলে কিছুটা ভালো থাকা যায় হয়তো বা। এবং যেমনটা আমরা বলছিলাম যে আসলে ঘরের ভেতরটা যেরকম আসলে যে মশা মুক্ত রাখার জন্য যেই নিয়মগুলোর কথা আপনি বলছিলেন, যে ফ্রিজে পানি যেন না জমে, এসির পানি যেন না জমে, সেই বিষয়টা আমার মনে হয় যে প্রত্যেকটা স্কুল এবং প্রতিষ্ঠানও যদি একইভাবে স্টেপ নেয় তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব এখানে অনেক বেশি, কারণ এখানে অনেকগুলা শিশু বাচ্চারা আসলে এখানে লেখাপড়া করতে যায়। সো এই সোর্সগুলা অ্যাজ ওয়েল অ্যাজ প্রতিষ্ঠানের যারা ওনাররা আছেন তারা থেকে শুরু করে গভর্নমেন্টেরও এই ক্ষেত্রে অবশ্যই সবাইকে সচেতন হতে হবে। আরো বিস্তারিত জানবো ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নিয়ে। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি।
দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ আমরা কথা বলছি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নিয়ে। আপনার কাছে এখন একটু জানবো যে ডেঙ্গু ট্রিটমেন্টের পার্ট হিসেবে অনেকেই কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়াই বা অনেক ডাক্তারে কিন্তু স্টেরয়েড ব্যবহার করে থাকে, এটিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা আসলে যে বললাম অ্যান্টিবায়োটিকের মতো মিস ইউজ হয়। অনেক সময় দেখা যায় যে ব্যথার নাশক ওষুধও কিন্তু খেয়ে আমাদের কাছে আসে। যেহেতু ডেঙ্গুর ক্ষেত্রে প্রচণ্ড ব্যথা হয়, শরীর ব্যথা হয়, সো আসলে ব্যথানাশক ওষুধ ডেঙ্গুর ক্ষেত্রে খাওয়া যাবে না। প্লাস হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধও কিন্তু খাওয়া যাবে না। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় হিতে বিপরীত হয়। সুতরাং স্টেরয়েডের খালি দুটো ইন্ডিকেশন আছে ডেঙ্গুর ক্ষেত্রে, কিন্তু সেটা অবশ্যই চিকিৎসক নেবে। সুতরাং অবশ্যই স্টেরয়েড, এনএসএস, অ্যান্টিবায়োটিক এ ধরনের ওষুধ ডাক্তারের, চিকিৎসকের পরামর্শ ছাড়া ডেঙ্গুতে খাওয়া যাবে না, বরং খেলে সেটা রোগীর জন্য অনেক বেশি ভয়ানক হবে। আচ্ছা, আমরা তো চিকিৎসার কথা বলছি। চিকিৎসার একটা অন্যতম পার্ট কিন্তু হচ্ছে যে খাদ্য ব্যবস্থাপনা। আপনি খুব চমৎকার করে শুরুর দিকে বলছিলেন যে প্রচুর লিকুইড জাতীয় খাবার খেতে হবে। একটু খাবার নিয়ে কথা বলতে চাই যে লিকুইড খাবারটা আসলে কোন ধরনের লিকুইড খাবার? অনেকে দেখা যায় লিকুইড নর্মাল পানি বা স্যুপ খেতে পারছে না, তারা বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস খাচ্ছে বা বিভিন্ন ধরনের সিরাপ জাতীয়, চিনি জাতীয় ড্রিঙ্কস বিভিন্ন খাচ্ছে। সো এই বিষয়ে আপনার আসলে বিশেষ কি পরামর্শ রয়েছে? কোন ধরনের লিকুইডগুলো তাদের জন্য সেফ? আচ্ছা, প্রথমেই যে বললাম যে আসলে বেড রেস্টের সাথে আমরা সব খাবার খাবে, যেটা হচ্ছে ডেঙ্গুর জন্য আমরা বলি বাসার হোমমেড যে খাবারগুলো আছে, নর্মাল আমরা যে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু না, এবং আর্টিফিশিয়াল জিনিসটা একদমই খাবে না। বিশেষ করে বাইরের খাবার তো খাবেই না, কারণ বাইরের খাবার এমনিতে ডায়রিয়া হওয়ার চান্সেস থাকে। সুতরাং যদি আবার বাইরের খাবার খায় এটাকে আরও বেশি অ্যাগ্রাভেট করবে। সো আমরা সবসময় বলি যে বাসায় সহজ পাচ্য যেই রান্না আমরা বাসায় করি সেই ধরনের খাবারই আপনি খাবেন। আর তরল জাতীয় খাবার, যেটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, যে বিশেষ করে ডেঙ্গুর সময় দেখি যে ডাব নিয়ে খুব ছোটাছুটি, ডাব খাবে, সেটা একটা খেতে পারে বা দুটো, কিন্তু অনেক সময় দেখা যায় সারাদিন 5টা-6টা ডাব খেয়ে ফেলছে। সো এই ধরনের কোনো কাজ আসলে করা যাবে না। সেক্ষেত্রে তরল জাতীয় খাবারের ক্ষেত্রে পানি খেতে পারে, নর্মাল প্লেন ওয়াটার খেতে পারে, ওটস স্যালাইন খেতে পারে, ওটস স্যালাইনে ইলেকট্রোলাইটস থাকে। তারপর বাসায় বানানো স্যুপ খেতে পারে, জুস খেতে পারে, এটা ফ্রেশ ফ্রুট জুস, অবশ্যই সেটা আর্টিফিশিয়াল জিনিস না। আপনি লেবুর শরবত খেতে পারেন, মাল্টার শরবত কিনে এনে খেতে পারেন, আখের রস যদি আপনি মনে করেন বাসায় বানানো আখের রস আছে সেগুলো খেতে পারেন। তারপর প্লেন ওয়াটারও খেতে পারেন। সো ডেইলি 2.5 থেকে 3 লিটার আমরা তরল জাতীয় খাবার খেতে বলি, সেটা যে কোনো ফর্মে খেলেই হবে, তবে কোনোটাই খুব বেশি না। আচ্ছা, এটা হচ্ছে আপনি পেঁপে পাতার রসের কথা বলছিলেন, সেটা সম্পর্কে আরেকটু আপনার কাছ থেকে খুব ক্লিয়ার একটা মেসেজ জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে। যেন আপনি বলেন যে আসলে এটা কতটুকু কাজে লাগে, বা যে এটা যদি নাও খায় তাও ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যাবে। আচ্ছা, এটা একদমই মিথ। পেঁপে পাতার রসের ডেঙ্গুর চিকিৎসার জন্য কোনো রোল নেই, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আমরা যে আমাদের ন্যাশনাল গাইডলাইন আছে ডেঙ্গু হলে আমরা কী কী ওষুধ ব্যবহার করব, কোন কোন ওষুধ কত ডোজে ব্যবহার করবে, তো আমাদের দেশে আমরা চিকিৎসকরা সবসময় চেষ্টা করি যে ন্যাশনাল গাইডলাইনটাকে ফলো করার। তো এখানে আসলে পেঁপে পাতার কোনো ভূমিকাই নেই। এটা আসলে আমাদের দেশে প্রত্যেকটা রোগেরই দেখবেন একটা মিথ থাকে। তো এটা ডেঙ্গুর ক্ষেত্রে আসলে মিথ, এবং অনেক সময় দেখা যায় রুগীরা এসে বলে যে অমুক বাসায় পেঁপে গাছ আছে, ওই পেঁপে গাছের কোনো পাতাই নেই, মানে রুগীরা সব নিয়ে গিয়েছে। সো দেখা যায় হার্বাল কন্টেনিং খাবার খেয়ে উল্টা আরও হেপাটাইটিস, তারপর লিভার ইনজুরি, এই সমস্ত আরও অনেক বেশি বাড়ে। সুতরাং আপনার মাধ্যমে, এখন টেলিভিশনের মাধ্যমে আমাদের দর্শকদের এই কথাই বলতে চাচ্ছি যে পেঁপে পাতার রস খেলে প্লাটিলেট বাড়ে, এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য। পেঁপে পাতার রস আপনারা খাবেন না। আর প্লাটিলেট যেটা কমে সেটা জাস্ট অবজার্ভ করলেই হয়, প্লাটিলেট নিয়ে অরিড হওয়ার কিছু নাই। জাস্ট চিকিৎসক আপনাকে যেই অ্যাডভাইসগুলো দেয় জাস্ট ফলো ইট। প্রপার গাইডলাইনটি ফলো করাটাই আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাদের ডেঙ্গু ভালো হয়ে গেছে বা চিকুনগুনিয়া থেকে তারা মুক্ত হয়ে গেছেন, তাদের উদ্দেশ্যে যদি বলতেন যে পরবর্তী সময়টাতে তারা আসলে কিভাবে নিজেদেরকে আরও বেশি সুস্থ সুন্দর রাখতে পারেন। কারণ আমরা জানি যে আসলে যে কোনো অসুস্থতায় সেল ডিভিশন, সেলের ব্রেকডাউন অনেক বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে ফুড ম্যানেজমেন্ট বা ডায়েটারি ম্যানেজমেন্টটা কতটুকু গুরুত্বপূর্ণ? আচ্ছা, এটা খুব ভালো একটি প্রশ্ন। অনেক সময় দেখা যায় ডেঙ্গু বা চিকুনগুনিয়া থেকে ভালো হয়ে গিয়েছে, কিন্তু তারপরও কিন্তু রোগীরা আমাদের কাছে আসে ফ্যাটিকনেস বা উইকনেসের কথা বলে বা আমরা যেটাকে বলি পোস্ট ভাইরাল অ্যাস্থেনিয়া, এবং দেখা যায় অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী দুর্বলতাও অনেকের থাকে। সো প্রথমেই হচ্ছে রিঅ্যাসুরেন্স। এটা আসলে ভয় পাওয়ার কিছু নাই, যেহেতু আপনার একটি ভাইরাসজনিত রোগ হয়েছিল, সেটা সময় সাপেক্ষে আপনি আস্তে আস্তে ভালো হয়ে যাবেন। এটা নিয়ে খুব দুশ্চিন্তা বা আচ্ছা আমার কী হলো, মানুষ সময় ডিপ্রেশনে চলে যায় পেশেন্টরা, এতটাই ঘাবড়ে যায়। সো প্রথমে বলবো এটা আসলে ঘাবড়ানোর কিছু নয়।
যেহেতু আপনার শরীরে একটা অসুস্থ ছিল কিছুদিনের জন্য, সো কিছুদিন পরেই আপনি যদি প্রপারলি রেস্ট নেন, খাওয়া দাওয়া করেন, একটু পর্যাপ্ত পরিমাণ ঘুমান, একটু হাঁটাচলা করেন, একটু স্ট্রেস কমান, তাহলেই দেখা যাবে হয়তো বা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনি আপনার নর্মাল জীবনযাত্রায় চলে আসতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমার মনে হয় আজকে আলোচনার মাধ্যমে আমরা ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছি এবং সেই সাথে যে ভ্রান্ত ধারণাগুলো ছিল এবং সম্ভাব্য যে চিকিৎসা পদ্ধতি সেগুলো কিন্তু খুব চমৎকারভাবে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আবারও ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন। আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।